ঠাকুরের একটা প্রোফাউন্ড স্টেটমেন্ট, খুব প্রোফাউন্ড স্টেটমেন্ট। ঠাকুর মানে আমার কাছে নর্মাল ভগবান ঈশ্বর না, বুঝতে পারছো? এটা বোঝানো খুব মুশকিল, কিন্তু যারা পোশাক করে আসে তাদের সাথে কমিউনিকেশনটা একটু সুবিধা হয়। কারণ তারা ধরো 30 বছর 40 বছর ধরে খুব বড় মাথা, ভালো মাথা, তারা ওই সাবজেক্ট গুলো নিয়ে ভাবছে ঈশ্বর। আমাদের কাছে ঈশ্বর হচ্ছে সেবক, এটা করে দাও, এর বাইরে ভাবার ক্ষমতা নেই। সুপারম্যান ছেলে হবে, তো এগুলো তো ঠিক আছে, খুব সাধারণ বাচ্চার মতো অনেক বুঝিয়েছি। ঈশ্বর কনসেপ্ট খুব ডিপ কনসেপ্ট, প্রফাউন্ড কনসেপ্ট, খুব প্রফাউন্ড কনসেপ্ট, খুব সিরিয়াসলি ইনভেস্টিগেট করার মতো সাবজেক্ট। তো যারা খুব বড় বড় মাথায়, তারা দীর্ঘদিন ধরে ভাবছে, 40 বছর 50 বছর, আসলে ভালো বড় মাথায় সন্ন্যাসী হয়ে গেছে, কোনো কারণে পেয়েছে। ঠাকুরের এই জায়গাগুলো একটা প্রোফাউন্ড স্টেটমেন্ট হচ্ছে, এটা অন্তত কয়েক হাজার বার ঠাকুরের মুখে শুনেছি। পড়াশোনা করতাম, 10 মিনিটের আগে ভাষণ দিতেন, 10 মিনিট 15 মিনিট 15 আধ ঘন্টায়। তাদের শেষে বলতেন ধর্ম হচ্ছে বিজ্ঞান ভিত্তিক, গণিত ভিত্তিক, যুক্তি ভিত্তিক, সুর ভিত্তিক। এটা বলতেন। উপরে ঠাকুর বসা, দর্শনের আগে নিচের ভাষণ। আর ভাব উচ্ছ্বাস, গল্প কল্পনা নাই। এখানকার ধর্ম এখানকার যে আধ্যাত্মিকতা বলতে চালু জীবন বেশিরভাগই উচ্ছ্বাসে, গল্পে। ঠাকুরের স্টেটমেন্টটা খুব ইম্পর্টেন্ট, এটা খুব বেসিক বুঝতে পারছি। ডিপ থটসের এটা বুঝতে সুবিধা হবে, নিজেও রাস্তা পাবে, নিজেও শান্তি পাবে, অন্য লোকের সাথে। ধর্ম বিজ্ঞান, বিজ্ঞান ভিত্তিক, গণিত ভিত্তিক, যুক্তি ভিত্তিক, দেখো তিনটাই কিন্তু একটা ন্যাশনাল পার্সপেক্টিভের উপর দাঁড়িয়ে। শুরু ভিত্তিকটা অ্যাপারেন্টলি মনে হতে পারে রিফ্লেক্টিভ, একটু অ্যাবস্ট্রাক্ট, বাট নট নেসেসারি। এটা চিন্তার পরে এই জায়গাটা শুরু ভিত্তিক বোঝার জন্য আমি ভাবি, ধরো ঠাকুর 200 বছর আগে আসলেন, 200 বছর আগে যদি আসে নিউটনিয়ান মেকানিক্সের সময়, বুঝতে পারছো? ফ্যারাডে রয়েছে, নিয়ে রয়েছে, মানে আমি বলতে চাই মানে রিলেটিভিটি ফিজিক্স জন্ম হয়নি এই যে ফর্মে এখন আছে, কোয়ান্টাম ফিজিক্স আসেনি। তাহলে ওই জায়গাটা সুখটাকে এক্সপ্লেন করতে একটু অসুবিধা হবে। তো ঠাকুর এমন একটা সময় এসছে, আমার তো মনে হয় ঠাকুর আসবেন বলে এই ডেভেলপমেন্ট গুলো খুব চাকরিতে রয়েছে। তাতে শুধু ভিত্তিকটাও বিজ্ঞানের আওতায় ফেলা যায় মানে একটু কঠিন, একটু শক্ত হবে বুঝতে। কোয়ান্টাম ফিজিক্সের কিছু ভাবনা জানলে তাহলে বুঝতে পারবে। ঠাকুর যেটা বললো হোয়াইট পার্সন, এর জন্য এটা মাথায় রাখবে, বিজ্ঞান ভিত্তিক, যুক্তি ভিত্তিক করে লেখা আছে। এবার আমাদের যত দুঃখ আছে, কষ্ট আছে, যা কিছু, এটার সাথে কনসাসনেস রিলেটেড, বুঝ, কনসাস, আমরা জেগে আছি, আমরা বুঝতে পারছো, কনসাসনেস রিলেটেড। এই যে কাপটা, এটা যে এই জায়গা দিয়ে তৈরি, আমরা সবাই কিন্তু একই দিয়ে তৈরি, বুঝতে পারছো? পিডিএটিক টেবিলের মধ্যে যতগুলো এলিমেন্ট এখন পর্যন্ত আবিষ্কৃত হয়েছে, বা আরো কিছু আরো যেগুলো হবে, এর বাইরে কিছু না। তো কালেকশন অফ সাম অ্যাটমস, তুমিও একটা কালেকশন অফ কিছু কিছু একটা বড় বড় মলিকুলের কালেকশন, একটা যেটাকে আমরা জড়বস্তু বলি, ওটাও কালেকশন অফ অ্যাটমস। কিন্তু তোমার সাথে ওর মানে ডিফারেন্সটা হচ্ছে, ও তোমার মতো করে কনসিয়াসলি রিঅ্যাক্ট করছে না। আমি তোমাকে একটু যদি চিমটি কাটতে যাবো, কেউ তোমাকে চিমটি কাটলো, তুমি দেখা পাবে ওইটা টেবিলের উপরে সেটা করবে না, ঢাককে তুমি ঢাকের মধ্যে ঢাকের আওয়াজটা পাবে, তো ঢাক যে ব্যাকা পাচ্ছে এবং মুখ করছে তা না, তো এই কনসিয়াসনেসটা খুব ইম্পর্টেন্ট। এই কনসিয়াসনেসটা বোঝে। ঠাকুরের স্টেটমেন্টের মধ্যে ঠাকুর দেব দেবতার কথা বেশি বলছেন, এখানে চালু আছে বলে দেব দেবতার কথা বলেন কিছু কিছু ক্ষেত্রে। মূর্তি পূজাকে ঠাকুর মানচিত্র হিসেবে দেখেন, বুঝতে পারছো, ম্যাপের মতো কিছু একটা ডেপিক্ট করতে চেয়েছি। দেবতা আছে না আছে তেমন কিছু বলছেন না, বাইরের ভাষণগুলোর কথা বলছে, বাইরে খুব প্র্যাগম্যাটিক ঠাকুরের একটা প্রোগ্রেসিভ, যেটাকে বলি আমরা প্রোগ্রেসিভ, প্র্যাগম্যাটিক, রেশনাল আইডিয়াস বলি ঠাকুরের কথা। ঠাকুর বলছেন মহাকাশটা চেতনায়, ঠাকুরের কাছে দেবতা বা ঈশ্বর যাই বলো, ঠাকুর শূন্য, এবং শূন্যটা জড় বস্তু না, যে অর্থে জড়
এই শব্দগুলো মানে এপিস্টেমোলজি এবং টেকনোলজি ফিলোসফিতে খুব ইম্পর্টেন্ট। জড় বলতে কি, কোনটাকে বা কতদূর পর্যন্ত জড়। তুমি যদি চেতন হও, অনেক প্রাণী আছে ছোট ছোট, তারা কিছু কিছু আমাদের চেতনার কিছু কিছু বায়োলজিক্যাল আছে, নর্মস আছে, যে গঠন করবে তবে এই। আবার চেতনা অন্য ভাবনা আছে, ছোট ছোট একশো প্রাণী। ঠাকুরের কাছে পুরোটা চেতন, পুরোটা মহাশূন্য, নামটা শূন্য কিন্তু চেতনা, কিন্তু দ্যাটস অলমোস্ট ফর্মলেস, যার কোনো শেপে মহাকাশ শূন্যের শেপ নেই, শেপটা কিন্তু এবার চেতনায় ভরা, ভরপুর। এখন আমি তুমি চেতনায় ভরা, আমার তোমার চেতনাটা বোঝা যাচ্ছে। ঠাকুরের দিক থেকে ওই শূন্যের কথা বলবো বলতে কথা আসে, কনসাসলি রিঅ্যাক্ট করছি আমি, খেতে পাচ্ছে, রাগ হচ্ছে, মেজাজ হচ্ছে, বা শূন্য চেতনা, শূন্যটা এত বড় শূন্যটা যতদূর পর্যন্ত গেছে, এটাকে বৈজ্ঞানিক ভাবে এক্সপ্লেন করা যায়নি। আচ্ছা একটু যা বলিবা না করলে আমি না করতে গেছি, এত প্রেম মধ্যে মধ্যে না করছে, আমি না করেছি, ভালোবাসি যাই মানে। এবার তোমাকে কোয়ান্টাম ফিজিক্সে একটু আনতে চাইছি, বুঝতে পারছো রিমা? একটু ওই জন্য কোয়ান্টাম ফিজিক্স জানলে এগুলো একটু ধরতে সুবিধা হয়, পুরোটা সুবিধা হবে না, কিন্তু তুমি একটা আকারে আভাস পাবে। ঠাকুরের তত্ত্বের কোয়ান্টাম ফিজিক্সের আগে, যখন কোয়ান্টাম ফিজিক্সের জন্ম হয়নি, মানে 100 বছরের মধ্যেই কোয়ান্টাম ফিজিক্স, মানে কোয়ান্টাম ফিজিক্সের এখন যে ফর্মটা, সেটা 1927 এর সবে কংগ্রেসে ওই ফর্মটাই রয়েছে, বুঝতে পারছো? ওপেন এন্ডেড ইন্টারপ্রিটেশন অফ কোয়ান্টাম মেকানিক্স, নিলস বোরের যে ভাবনাটা ওই সবে কংগ্রেসে। আমার খুব ইন্টারেস্টিং লাগে, যখন 27 সালে ওই কংগ্রেসটা চলছে, এখন তখন 7 বছরের বাচ্চা, এখন 7 বছরের বাচ্চা উজান চড়ে, এবং আনন্দ মাস্টারের সাথে কিছু কথোপকথন আছে, কথাটা বুঝছো? সেখানে ঠাকুর মানে ওই আধো আধো ইয়েতে তার ওই ভাবনাগুলো রাখছে, সাইন্টিফিক ল্যাঙ্গুয়েজে না, ভাবটা কিন্তু প্রফাউন্ডলি সেখানে ন্যারেটেড হচ্ছে, বুঝতে পারছো? মানে ক্যারিড ওভার হচ্ছে। এই যে ওই ফর্মটা বলছে কি, যে এমনি আমাদের এখানে তার আগে পর্যন্ত বস্তু যে মুভমেন্ট করে, একটু ফিজিক্স হয়ে যাচ্ছে সাবজেক্টটা, কিছু মনে করবেন, কিন্তু ফিজিক্স একটু ভাবা ভালো, তাহলে হয় কি যে কোনো সাবজেক্টে খুব যুক্তি দিয়ে বুঝতে পারবে। খুব গল্প উচ্ছ্বাসে ভক্তি যেমন খুব তাড়াতাড়ি আসে, আবার হুড়ুর করে নেমেও যায়, কিন্তু অঙ্কের উপর দাঁড়িয়ে থাকলে কোনো অবস্থাতে ভক্তিটা নষ্ট হয় না। শব্দগুলো 14, তুমি যদি অঙ্ক দিয়ে বুঝে নাও, শব্দগুলো গুণ মানে কিছু না, যোগের একটা এক্সটেন্ডেড পার্ট, গুণ মানে কিছু না, কিন্তু শব্দগুলো 14 মানে কি, 7 + 2 = 7। এই যে তুমি বুঝে গেলে এটা, এবার তোমার যদি মেজাজ গমন থাকে তখন শব্দগুলো 14, ভগবানের প্রতি ভক্তি থাকে তাহলেও 14, ভগবানের প্রতি ভক্তি না থাকে তাহলেও 14। অঙ্কটা এরকম, তাহলে ওই জায়গা থেকে যা ভক্তি হয়ে যায় সেটা করে না, সেটা ওইটাকে আমি ভক্তি করছি, এটা খুব ভালো হয়। তার আগ পর্যন্ত বস্তুর আমি বলে দিচ্ছি যে নিয়মে বস্তুগুলো চলে এখানে ফিজিক্সের ধরায়, মোটামুটি একটা ছোট্ট ফর্মুলা তাদের আনা যায়, এফ ইকুয়াল টু এম এ। আমার পড়তাম পি ইকুয়াল টু এম এফ, এফ মানে ফোর্স, এম মানে মাস, আর এফ হচ্ছে অ্যাক্সেলারেশন। এটা মোটামুটি ছোটবেলায় আমাদের সবার পড়া, তাহলে 70 কোথায় পড়ায়নি, তো আমি এখন কি আমাকে পড়ায়, এটা পড়ায়, টেনে পড়ায় এখন ইতিহাস, এখন এই থেকে এগুলো আছে। আমরা পড়তাম পি ইকুয়াল টু এম এফ, মানে আমরা যখন স্কুলে পড়েছি, পরে কলেজে আমরা হচ্ছে ফাইনাল লেকচারস অফ ফিজিক্স পড়ে ওঠা জেনারেশন, পরে আমরা ফাইনাল লেকচারস হাতে কনভার্ট এফ ইকুয়াল টু এম এ, মানে বুঝতে পারছো? এই মানে এফ হচ্ছে বল, মাস হচ্ছে ভর, এফ হচ্ছে ত্বরণ মানে অ্যাক্সেলারেশন। এই তিনটার যদি তোমার জানা থাকে, তুমি যে কোনো বস্তুর কোথায় পরপর মুহূর্তগুলো কোথায় তুমি ডিটেক্ট করতে পারবে। মোটামুটি রাফলি এইরকম একটা ফর্মুলার উপরই 5 থেকে 700 বছর পরে ওই সূর্যগ্রহণটাকে ক্যালকুলেট করে দিতে পারে, এরকম কাছাকাছি একটা। এর সাথে জি ঢুকছে, মানে অন্য মানে নগ্ন কনস্ট্যান্ট ঢুকছে, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট ঢুকছে, ছোট জি ঢুকছে, বড় জি ঢুকছে, বুঝতে পারছো? পেয়ে যাবে। তার মানে একটা ক্লক ওয়ার্ক মেকানিজম বিশ্ব, যেখানে কনসিয়াসনেস মানে তোমার ফ্রি উইলের কোনো আছে কিনা, ভূমিকা আছে কিনা সেটা জানা যাচ্ছে না, তুমি শর্টেজ আছে। কোয়ান্টাম ফিজিক্স হওয়ার পর দেখলো এই নিয়মে জগৎ চলে না,
অ্যাবসলিউটলি চলে না। এই ফ্যাকাল্টি আমি খাচ্ছে না। খুব ছোট্ট বস্তুতে, আত্মা তো ছোট বস্তু, আত্মা জানতে হলে কটা জিনিস জানা জরুরি, এই জন্য আসছে। আত্মা এত সূক্ষ্ম বস্তু দিতে, আত্মা বস্তু খুব সূক্ষ্ম কণা, বডি যেমন বড় তার মধ্যে শ্বাস করছে আত্মা যেটা, সেটা খুব সূক্ষ্ম কণা, একটু জানলে সুবিধা হয়। ওরা দেখলো যে ঠিক ওইভাবে ওটাকে লোকেট করা যাচ্ছে, ওখানে একটা ফর্মুলা বার করবো যেটাকে আমরা বলি স্টুডিংগাস ওয়েভ ইকুয়েশন। এটা ছোট একটা ফর্মুলা, দ্যাটস দ্য পোয়েট্রি। আমার কাছে একটা পোয়েট্রি এত সুন্দর। এইচ বড় হাতে এইচ, এটা হ্যামিল্টনিয়ান সাই ওয়েভ ফাংশন সমান সমান আই ইনটু পাওয়ার মাইনাস 1। এটা যেটা ফিজিক্সে তোমরা একটু দেখলেও শিখে নিতে, তোমার মাথা সবার হবে। এইচ বার মানে এইচ বাই 2 পাই, তারপরে ডেরিভেটিভ ডেল্টা অফ সাই বাই ডেল্টা এফ। এটা ওই টি ইকুয়াল টু এম এর মতো একটা অসামান্য, যেটা এই ফর্মুলাটা এটাও ধরছে বড়টাও ধরছে, মাইক্রোবার দুটোই ধরে। এইটার এবার এটার বক্তব্যটা কি, ওটার তো বক্তব্যটা বোঝা যাবে। এইটার বক্তব্যটা খুব ডেঞ্জারাস। এই যে ফর্মুলাটা বললাম, এইচ সাই ইকুয়াল টু আই এইচ বার বাই ডেরিভেটিভ অফ সাই বাই ডেরিভেটিভ অফ টি ডেল্টা। এটার বক্তব্যটা হচ্ছে বস্তুর নির্দিষ্ট কোনো লোকেশন মানে লোকেটেড হয় না until and unless it is observed। আমি এখন তোমার দিকে তাকাচ্ছি না, আমি ধরো এদিকে দিদা যেমন দিদা, দিদার দিকে তাকালাম, দিদার দিকে তাকালাম তো এবার তোমার আমার কাছে অস্তিত্ব হচ্ছে তুমি একটা ওয়েভ ফাংশন, মানে মোদ্দা ভাবে গ্রসলি বলছি, এতটা গ্রস ব্যাপারটা না। তুমি একটা ওয়েভ ফাংশন, মানে তুমি বস্তু নাও বা তুমি একটা বুঝতে পারছো, ওয়েভ ফাংশন মানে একটা তরঙ্গ। এই যে ফর্মুলাটা বললাম দ্যাট ডিনোটস কোন জায়গায় তোমার থাকার চান্স সব থেকে বেশি, প্রবাবিলিটি সব থেকে বেশি। এটা ওয়েভ তরঙ্গ ফিজিক্সের। আচ্ছা, মানে বোর্ড হচ্ছে যারা বাচ্চাদের সাথে ক্লাস করে, আমি মনে আসলো ভয় বললো বলে এইগুলো মাথায় কিছু চলছে, মানে ঘুরগুলো মাথায় এসে কথাটা বুঝছো। এবার যে মুহূর্তে আমি তোমাকে দেখবো তুমি এখানটা লোকেটেড, এবার তুমি অ্যাকচুয়ালি কোথায়, এটা যেটা আগেরটা বলতে পারছিল এক্সাক্ট লোকেশন এবং এক্সাক্ট স্পিড, প্রত্যেকটা কোণার কোথায় কত এফ ইকুয়াল টু এম, আগের ফর্মুলাটায় এইটাই বলতে পারছে না। এটাই কি করতে পারছে, তোমার সব থেকে পাওয়ারফুলি এবং স্ট্রংলি এবং খুব র্যাডিক্যালি থাকার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। ঠিক আছে, তুমি তো এখন এখানে, এবার যে ধরো যিনি কোয়ান্টাম বিশেষজ্ঞ, তার কাছে তোমার থাকার চান্স এখানে বালুরঘাটে, রায়গঞ্জে, জয়পুরে, পৃথিবী বিশ্বব্রহ্মাণ্ডের সর্বত্র, এখানে প্রবাবিলিটি গ্রাফটা সব থেকে হয়। এবার যখন অবজার্ভ হলো সেটা ওখানে হয়ে গেল। এটা কি মনে হচ্ছে বিজ্ঞান? মানে আমি তোমাকে মানে আমি চাপ যতক্ষণ মানে আইনস্টাইন করে রেখে দিচ্ছি, এটা শুনে মাথায় দৌড় মশাই, নিউজ বোর্ড মশাই, হ্যাঁ তার মানে কি চাঁদের দিকে যতক্ষণ তাকাচ্ছি চাপ নেই, জানতে পারছেন? তোমরা বুঝছো আইনস্টাইন ওয়াজ ওয়ান অফ দ্য মেইন প্লেয়ার্স, যেই তত্ত্বের প্রবক্তা, নিজেই মানতে পারে না, মানে এই ভাবনাটার প্রবক্তা আইনস্টাইন নিজে মানেনি। ঠিক আছে, শ্রোডিঙ্গার ওয়েভ ইকুয়েশন যে বললাম, যে ইকুয়েশনটা তিনি নিজে পারেননি, তবে 1935 এ যখন নোবেলটা পাচ্ছেন ফেরত দিচ্ছেন, মানে নিজের আবিষ্কার নিজে মানছে না, আইনস্টাইন মানছে না। বুঝতে পারছো, নিলস বোর একমাত্র বোর্ড এবং তার কিছু ছানাপোনা মানে পরবর্তীকালে কিছু ইয়াং বিজ্ঞানী, ব্রিলিয়ান্ট সব বিজ্ঞানীরা, এদের ওটা মানা হচ্ছে। এটা হচ্ছে কোপেনহেগেন ইন্টারপ্রিটেশন অফ কোয়ান্টাম মেকানিক্স। তার মানে নরমাল যে শান্তিতে ছিল জগৎ, ওই জগৎটা নেই। এবং এইবার এই ফর্মুলাটা, এই যে ম্যাথমেটিক্যাল ফর্মটা বললাম, এটা যদি খোঁচাকাছি করো তাহলে দেখবে এমন কিছু ব্যাপার হচ্ছে যেটাকে নরমাল চেতনার একটা ভাব আসছে, তার যে খুব সূক্ষ্ম আকারে বস্তু যে কমান্ড, তারও যে একটা নিজস্ব একটা কিছু ভাবনা চিন্তা কাজ করছে, বা সে যে একটা সচেতন কোথাও, এটা একটা ইয়ে হচ্ছে। বুঝতে পেরেছো? এটা বোঝানোর উদ্দেশ্য যে বিশ্ব জগতে সবকিছু এই নিয়মের বাইরে। আজ 100 বছর হতে চলবে 1927 থেকে এখন পর্যন্ত 2022 চলছে। এখনো পর্যন্ত পৃথিবীর হাজার হাজার ল্যাবে হাজার বার এটা টেস্টেড হয়েছে, একটা ফ্ল বেরোয়নি। তার মানে এটা ধরে নেওয়া যায় some of the best brains, best minds of the world গত 100 বছর ধরে এটার উপর কাজ করেছে। পৃথিবী আমাদের যখন এটা মানতে অসুবিধা, এদিকে বুঝতে পারছো, যতক্ষণ এখানে আছো, যখন তাকাচ্ছি না তখন তুমি নেই, যখন তাকাচ্ছি তখনই তুমি এখানে। আমাদের যখন ফিজিক্স পড়াতো আমার সাথে ছেলে তত্ত্ব সহ,
ও বললো যে স্যার এটা কিভাবে হলো, ভুল এটা কেন হয় না। প্রথমবার বললে শাট বলবো, দ্বিতীয়বার মধ্যে ক্লাস থেকে বার করে দেবো, তৃতীয়বার মধ্যে ফিজিক্স ডিপার্টমেন্ট থেকে বার করবো, বিজ্ঞান এটি পারলে মারা অনেক এটা এক্স্যাক্টলি ব্যাপারটা। তুমি যদি এটা না বুঝে থাকো কিচ্ছু যায় আসে না। কেন? কেউ বুঝে না, সত্যি কেউ বুঝে না, সবাই কাজ করে যাচ্ছে, মাপ করে, মাপে মাপে ফেলে, কিছু অবজারভেশন বেরোয়, সেখানে মাপে মাপে ফেলে। আর তুমি বলবে এই যে এত সব বড় বড় এখানে ফিজিক্সের বসে, তারা বলছে সতীর্থ কথা না। আচ্ছা, এই যে সতীর্থ সেন্টিমেন্ট ফিজিক্স পড়েনি, কিন্তু সেসব বড় বড় সব ফিজিক্সের বুঝছো, সুবিধা আছে, কেউ বোঝেন। তাহলে আপনি জ্ঞানী আছেন, এই এতগুলো লোক আছে, কেউ বোঝে না। কেন বলছেন? আমি যারা এগুলো তৈরি করেছে তাদের কথাই বলি, যারা এই ডিপার্টমেন্টের বড় বড় বলছে, one who wasn't shocked by quantum physics hasn't understood it. যে কোয়ান্টাম ফিজিক্স থেকে যদি কেউ শক্ট না হয়, সে বোঝেই। তবু ভদ্রভাবে বলছে, খুব চাচাচোলা ভাষায়, খুব বাজে ভাবে এটাকে বলছে, রিচার্ড ফাইনম্যান, ওয়ান অফ মাই ফেভারিট বিজ্ঞানী। আমি ফাইনম্যান তার উপর অ্যাপ্রোচ ভালো লাগে না, আমার ফাইনম্যানের অ্যাপ্রোচটা ভালো লাগে, কিভাবে জগৎকে দিচ্ছে সবাই। ফাইনম্যান, রিচার্ড ফাইনম্যান, তিনি বলছেন, নাও আই ক্যান সেফলি সে নো ওয়ান আন্ডারস্ট্যান্ডস কোয়ান্টাম ফিজিক্স। কেউ বোঝে না। নাও আই ক্যান সেফলি সে, কখন বলছে? ছাত্র অবস্থায় বলতেই পারে, বা একটু ছোটখাটো প্রফেসর হয়েছে তখন বলতে পারে। কখন বলছে? দ্য ইয়ার হি ওয়ান দ্য নোবেল প্রাইজ 1965। নাও আই ক্যান সেফলি সে নো ওয়ান আন্ডারস্ট্যান্ডস কোয়ান্টাম ফিজিক্স। তুমি যদি না বোঝো কিছু যায় আসে, কেউ বোঝে, কিন্তু জগতে হয়ে চলছে। আমি কথা বুঝতে পারছি না? আমাদের যে দেহ চলছে, কৌতুক কে বোঝে? আমাদের ব্রেনের 10% 50% কি হয়েছে, টপ পোস্ট নিউরো সার্জনরা বোঝে না। ব্রেনে চলছে, সবাই চলছে, যদি আমাদের একজন আইএস অফিসার অর্থনীতির খুব অবস্থা, বাংলা অর্থনীতি নাকি তাহলে কি হয়েছে? চলছে বাংলার অর্থনীতি খুব খারাপ, চলছে নাকি? চলছে, ওরকম চলছে, এটাও চলছে, করোনা রিসার্চ চলছে, বিশ্বজগতে চলছে, কেউ বোঝে না। তো তুমি যদি না বোঝো, দুঃখ হওয়ার, ডিসার্টেড হওয়ার কোনো কারণ নেই। নো ওয়ান আন্ডারস্ট্যান্ডস। এবার তুমি বলো, এবার তুমি 30-এর দশকে যাও, 40-এর দশকে যাও, এই ফর্মুলাটা নিয়ে কাজ চলছে। এটা তো গেলে ঠিক আছে, চেতনাটা মোটামুটি আভাস পাওয়া গেল, কেউ বোঝে না, এটা বোঝা গেল। চৈতন্যটা কোথাও তলায় তলায় একটা ডুবলেট চলছে, বুঝছো? তার জন্য ডুবলেট চলছে, সামনে বুঝছো? ষোলো কথা মিলে চলছে। এখন খালি রাত দিন খালি এবার বিয়ে আর এইসব বাইরে শুনতে হয়, তাহলে বোঝা যায় জগতে আরো কিছু আছে। আমরা জানি 5টা বিষয়: খাওয়ানো, দাওয়ান, বিয়া, প্রেম, ছেলে। তার ফলে যখন ওগুলো থেকে দুঃখ পাই, এত দুঃখ পাই, ওগুলোতে এবার যদি যারা আরো 10টা আছে এর বাইরে, তাহলে যার জীবনটা কাটাবো প্রেমের বাইরে, তাহলে আরো কিছু আছে, তাহলে বিষয়বস্তু তখন ঠাকুর কি, সৃষ্টিটা কি, আত্মাটা বুঝতে। এবার তুমি এটা গেল ঘরে, এবার বিশ্ব জগৎ চেতনা, মহাশূন্যটা চেতনা কি? অলিভার বলছেন বোঝা যাবে না বিজ্ঞান, ঠিকই বলেছে। তবে এটা আমি চেষ্টা করছি বোঝানোর, আভাস দেওয়া। এবার মহাকাশে যাচ্ছি, এতক্ষণ ছোটতে ছিলাম। এই যে এত কিছু আমি তুমি তৈরি, এটা কি দিয়ে, মানে এই শুরুটা সর্বমুক্ত গল্পের কথা কিন্তু এখানে চলবে না। বললেই ভাব হচ্ছে গল্পটা বললে ঠিক, গণিত, যুক্তি, বিজ্ঞান মাথায় রাখবো, বুঝছো? কথা আনাই কই, বুঝছো? এবার মোটামুটি বড় স্কেলে যদি যাই, তাহলে বলছে 13.8 বিলিয়ন ইয়ার্স আগে একটা বিগ ব্যাং বলে উৎপাত হয়েছে, মানে বোমা ফেটেছে, যার থেকে আমাদের সৃষ্টি 13.8 বিলিয়ন ইয়ার্স আগে। এটা সৃষ্টি, তো এটা মোটামুটি অ্যাকসেপ্টেড, এবং প্রথমবার টেস্টেড এন্ড ট্রাইড। আমি ওই জায়গাগুলো তেজস্বিনী। এবার এটার আদিটা সমিতদা খুব ভালো বসতে ধরে বসতে কথা মনে করছে, সে আসে গেল। এটার বক্তব্যটা হচ্ছে, এবার এটাকে ব্যাক করুন, রিভার্স করে না, পিছন দিক। তো আজকের দিনে যে ওয়ার্ল্ডটা আছে, এটা 13.8 বিলিয়ন ইয়ার্স আগে একটা বিগ ব্যাং এর মাধ্যমে যে জগৎটা এখনো পর্যন্ত পারসেপ্টেবল এন্ড কনসিডারেবল, মানে সায়েন্টিফিক মিনস,
টেকনোলজিক্যালি যা যা পর্যন্ত গেছে, কসমিক ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন থেকে যতটা তথ্য বার হয়েছে, তাতে দিস ইজ অ্যান অ্যাকসেপ্টেড ট্রুথ যে 13.8 বিলিয়ন ইয়ার্স ফ্রম এখন থেকে আগে একটা বিগ ব্যাং হয়েছে। তাহলে কি হতে পারে? তুমি ব্যাকট্র্যাক করো, রিভার্স করো, একটা ছোট্ট অ্যাসাম্পশন নিতে হচ্ছে যে একটা খুব টাইনি অ্যান্ড স্মুথ, সবসময় প্রশ্ন করবে বাচ্চাদের, বড়দের ছেলে বাচ্চা কেন তুমি টাইনি বলবে, কেন তুমি স্মুথ বলে জানতে চাইবে, বুঝতে পারছো? তাহলে আমার ওয়ার্কিং অফ মাইন্ডটা বুঝে ফেলতে হবে, সুন্দর দেখবে খুব টাইনি অ্যান্ড স্মুথ প্যাচ অফ স্পেস টাইম। স্মুথ কেন বললাম? এবার স্মুথ কেন বলতে হবে জন্য কোয়ান্টাম ভ্যাকুয়াম ফ্লাকচুয়েশন, এটা বুঝতে একটু অসুবিধা হবে, পরে বুঝে নিও, অল্প করে বলছি। আর টাইমিং কেন বললাম? কারণ এনট্রপি মাস্ট বি ভেরি। এই তো আপনি আরেকটা কথা বললেন, এনট্রপি। হোয়াট ইজ এনট্রপি? এনট্রপি সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স বলে একটা বিজ্ঞান, আমি অল্প করে তোমার পরে বুঝিয়ে দিচ্ছি, ফিজিক্স পড়াবে যে ডিজিটাল সিগন্যালের অধ্যাপক, ভালো করে বুঝিয়ে দিতে পারবে, আমার থেকে ভালো বুঝে দেবে। আমি তো পড়েছিলাম ওই ভাবনা চিন্তা। এনট্রপি বলে একটা সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স বলে একটা নিয়ম আছে বিশ্বব্রহ্মাণ্ড, সেটা অ্যারো টাইপের কি কোনো অ্যারো হয় সময়ের? সময়ের কি কোনো দিক ছিল? এই দিক এইভাবে সময় কিভাবে একটা প্রবাহ চলছে, যেমন আমরা বাচ্চা থেকে বুড়ো হচ্ছি কিন্তু উল্টোটা দেখা যাচ্ছে। কথাটা বুঝেছো? কোয়ান্টাম ফিজিক্স কিভাবে এটাকে অ্যাটাক করছে। এবার একটা ডিম আছে, ওই ডিমটা হাত দিয়ে ফেলে দিলে, একটা এনার্জি দিলে, ডিমটা পুরো ভেঙে গেল। এবার তুমি সেই এনার্জিটা এই ভাঙা ডিমগুলোতে যদি দাও, সেটা রিভার্স যাচ্ছে। এইটাকে বিজ্ঞানীরা এই টাইপের, বুঝছো, সবসময় বিল্ডিং তৈরি করলে ভাঙছে, কোনোটা উল্টো হয় না। কিন্তু ফিজিক্স তো কম্বিনেশন অফ সাম, মানে কোয়ান্টাম ফিজিক্সে কি কম্বিনেশন অফ সাম ইলেকট্রন, সাবএটমিক পার্টিকেলস, কোয়ার্কস, ইলেকট্রন, ফেমটন, রেডিয়ান, বোসনস, এগুলোই নেই। ওগুলো যদি এইভাবে ছড়িয়ে যেতে পারে এক জায়গা থেকে, ওগুলো আবার চান্সে আবার মিলেও যেতে পারে একসাথে, কিন্তু সেটা নর্মালি দেখা যাচ্ছে। নর্মালি বললাম তারও কারণ আছে, দেখা যাচ্ছে না। এইটাকে বলছে অ্যারো অফ টাইম। বুঝছো? এরিয়া থেকে যায়নি অ্যারো অফ টাইম, যে একটা মানে ইউনিভার্স একটা দিকে মুভ করছে ফ্রম অ্যান অর্ডার স্টেট টু মেসি স্টেট। এই যে মেসিনেস, ডিসঅর্ডারলিনেস, ছড়িয়ে ছিটিয়ে যাওয়া, সেটাকে ম্যাথমেটিক্যালি কোয়ান্টিফাই করা, এটা হচ্ছে নাম এনট্রপি। বেশি বোঝার দরকার নেই, কারণ বিজ্ঞানীরা বোঝে না। যখনই কিছু বুঝতে পারে না বলে আফাইনম্যান বোঝে না, মাথায় রেখে দেবে, তাহলেই চলবে। এটা বলে এনট্রপি। এবং এনট্রপিটা ম্যাথমেটিক্যালি একটা ম্যাথমেটিক ক্যালকুলেট করা যায় এনট্রপি। তো এখন বিশ্ব ব্রহ্মাণ্ডে এনট্রপি খুব সোজা একটা বুদ্ধি আছে, রজার পেনরোজ যেভাবে এটা করেছে, ক্যালকুলেট করা যায়। এখন বর্তমানে বিশ্ব ব্রহ্মাণ্ডের এনট্রপি, ঠিক আছে? এবার সেটাকে ব্যাকওয়ার্ড করলে একটা অ্যামেজিং জিনিস দেখা যাচ্ছে, যে এটাকে যদি কোয়ান্টাম ফিজিক্স এর নিয়ে এখন এটা খুব সহজে ক্যালকুলেট করা যায়। এই মুহূর্তে টোটাল এনট্রপি অফ দ্য ইউনিভার্স, ওটা একটা ক্যালকুলেশনের পদ্ধতি আছে, এবং পদ্ধতিটা খুব কঠিন না, টোটাল এনট্রপি। এবার এটাকে ব্যাকট্র্যাক করছে রিভার্স সেন্টেন্সে, ফেলে ওই যে পয়েন্টে গেল 13.8 বিলিয়ন গেল, সেখানে চান্স ফ্যাক্টর কতটা, প্রবাবিলিটি তো মানে কোয়ান্টাম ফিজিক্সের প্রবাবিলিটির উপর দাঁড়িয়ে কতটা চান্স প্রবাবিলিটি এই ফর্মে আসে, ওতে দেখলো চান্স ফ্যাক্টর কতটা, মানে একের মধ্যে কতটা, 10-এ কত, মানে প্রবাবিলিটি কত, 10 to the power 10 to the power 123। বাবা বলে না হারেলোটা কি 10 10 10, 2 দিলে স্কয়ার, 3 দিলে কিউব, আমরা জানি 10 কিউব মানে 3টা শূন্য, 4 কিউব 10 to the power 6 মানে 1/4 ছোট শূন্য, 10 to the power 7 মানে 1/4 উচ্চ সারণী, 10 to the power 7 মানে 1/4 7টা শূন্য, বুঝছো? 10 to the power 8 মানে এবার 10 to the power 123 123 কতগুলো শূন্য, কত লক্ষ, বুঝে বুঝে হিসাব করে ওকে জানাবে। এর মধ্যে থেকে একটা চান্স, এত লক্ষ কোটি কোটি থেকে একটা প্রবাবিলিটি আছে যে এইভাবে আজকের দিনে এসে তৈরি হবে। কথা বুঝতে পারছো? এবার তোমার এখান থেকে তোমার বাড়ি যাওয়ার ধরো 1000টা রাস্তা আছে, কথা কথা, তুমি যদি ঠিক ওই রাস্তা দিয়ে ওই জায়গাটা আসতে পারো, যেটা সব থেকে সাকসেসফুলি তোমাকে তোমার বাড়ি অব্দি রিচ করিয়ে দেবে, তাহলে কিন্তু ধরে নেওয়া যেতে পারে তুমি কনসাস আছো, জাগ্রত আছো, এবং তুমি বাড়ির সম্বন্ধে ওয়াকিবহাল আছো।
তো অতগুলো চান্সের থেকে, অত লক্ষ লক্ষ কোটি চান্সের থেকে বিশ্ব ব্রহ্মাণ্ড এই এমন একটা চান্স বাঁচলো কিভাবে, যেটা আলটিমেটলি আজকের ফর্মে আনবে। এবার প্যারালাল ফর্মগুলো নিয়ে কিছু হতে পারতো না, ওগুলো নিয়ে কাজ করেছিলাম একসময়। এই লেভেলে সাকসেসফুল হয় না, এটা আরো 100 বছর পর, আরো 200 বছর পর বিজ্ঞানীরা আরো প্রমাণ আসবে, যখন তারা ভালো বুঝতে পারবে। তাহলে মহাকাশের মধ্যে একটা, যেটা বৈজ্ঞানিক ভাবে বলছে, আপনি কিন্তু কোনো অন্য এগিয়ে যাচ্ছেন। ঠাকুর বলেছেন মহাকাশ চেতনা, এত বড় মহাকাশ, তো দিস ইজ কনসিয়াস। এটা এরকম আরো হাজারটা দিতে পারবো, যাতে হেভি হবে। আই ডোন্ট ওয়ান্ট টু torture your minds with weight, the point of his weight দিয়ে প্রচার করতে দিচ্ছে না। এটাই দেখছো তো, মহাকাশ মানে চেতনা, একটা প্রমাণ, ভাষা প্রমাণ দেওয়া হবে। এটা চুজ করছি কেন? আরেকটা ভালো, আমরা একটা পেপার দেখেছি একসময়, যে ব্ল্যাক হোলস গুলো যে হয় পৃথিবীতে, বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রচুর ব্ল্যাক হোলস তৈরি হওয়ার কথা, প্রচুর। এটা অনেকটা যে পরিমাণ ওই ম্যাসিভ স্টার্স, মানে সূর্যের থেকে 1.4 টাইমস হলে, সুব্রমণ্যম চন্দ্রশেখর, তিনি এটা চেতে নোবেল পেয়েছেন, ভারতীয় বিজ্ঞানী, তারপর 1.4 টাইমস দ্য মাস অফ সান হলে ওটা ব্ল্যাক হোলের দিকে যাওয়ার চান্স। এখন সূর্য কেন হয়? সূর্য আর কিছুই না, বল অফ হাইড্রোজেন গ্যাস, প্রচন্ড গ্র্যাভিটেশনাল বলে হাইড্রোজেন গুলো ফিউজড হচ্ছে, হিলিয়াম হচ্ছে, ওই সময় শক্তি বেরোচ্ছে, সেই শক্তিতে আমি তুমি খেয়ে বেঁচে আছি। কথা বলছো হাইড্রোজেন, এইভাবে একদিন হাইড্রোজেন সব শেষ হয়ে যাবে আস্তে আস্তে। তারপর সূর্য কি হবে? বিভিন্ন ফর্মেশন আছে, হোয়াইট ডোয়ার্ফস, এই যে রেড ডোয়ার্ফ, হোয়াইট ড্যান্স, এরকম সব রেড ড্যান্স এরকম হতে হবে। খুব ম্যাসিভ স্টার একটা ব্ল্যাক হয়ে যাবে, মানে এত গ্র্যাভিটেশনাল পুল, লাইট ওখান থেকে বেরোতে পারে না, মানে লাইট মানে কোনো রকম ইনফরমেশন বেরোতে পারে না। তো যে পরিমাণ এই টাইপের দেখা যাচ্ছে, তাতে আমাদের বালুরঘাটে একটা ব্ল্যাক হোল থাকার কথা, গড়িয়ার মোড়ে একটা থাকার কথা, মামারবাড়ির মোড়ে থাকার কথা, এত ব্ল্যাক হোল থাকার কথা, এবার নেই কেন? এটাও একটা হাফিয়ে দিচ্ছে। এমন একটা সময় আসছে যখন স্টারসরা বুঝতে পারছে, সুপারনোভা যারা ভাবছে গবেষণা কসমোলজিটা নিতে, ও সাডেনলি মাস ফেলে দিচ্ছে, ছেড়ে দিচ্ছে, মানে এক্সট্রা ওয়েট, মানে জিমে যাচ্ছে, ওয়েট ফেলছে, এবং ওয়েট ফেললে ও আবার নর্মাল ব্ল্যাক হোল এর পথে আর যাচ্ছে। তো শুনেছো রেড জায়ান্ট, হোয়াইট ডোয়ার্ফ, সুপারনোভা ওই ইতে চলে যাচ্ছে, ব্ল্যাক হোলটা মানে ইভেন্ট হবে, এগিয়ে যাচ্ছে। তো যাই হোক, মোটামুটি একটা বোঝা গেল মানে জগতের কনসিয়াসনেসে। এবার আমাদের ইয়েটাই, মানে আমাদের ভাবনা চিন্তা বা শুনে বা সে মধ্যে চেতনা, এবং আমরা চেতনা বুঝতে পারছি, আমাদের ভালো লাগা খারাপ লাগা এগুলোকে চেতনা বলছি, দুঃখ পাওয়া, কষ্ট পাওয়া, মারপিট, দুর্নীতি, সব রকম কনসিয়াসনেস এর পরিচয়। আমাদের দিক থেকে যেটা আমি আমার ভাবনা কি করবো, এটা হলো বিজ্ঞান। এবার শুনের দিকে আমি কিছু এটা উপনিষদে নিব, ঠাকুরের জায়গাটা বুঝতে শিখি। রিয়েলিটিটা, বাস্তবটা একটা বোঝা গেল তোমাদের, যতক্ষণ আমি অলিভ আমল দেখছি তুমি অলিভ আমল। এর বাইরেও আরেকটা ব্যাপার আছে, যেটা তোমার দেবতা আছে কিনি, তোমার কোন কোয়েশ্চেন থাকবে, শিব আছে কিনি করতে পারবে, কেউ বলবে আছে, কেউ বলবে নাই। তাজমহল আছে, পাবে আছে, নাই আছে, তাহলে ভাই সবাই বলেছে, কেননা ওটা একটা সলিড প্রুফ আছে। শিব আলী আছেন, একটা জিনিস আছে যেটা তুমি নিজেকে, তুমি আছো, তুমি যে আছো সেটা সত্যি তো নাকি ওটা মুসলিমের মতো আছে কিনা বুঝি না, আছে তো। এবার তোমার অস্তিত্বটা, এক্সিস্টেন্স, এটাকে এক্সপ্লোর করছি, ওটা কনসিয়াসনেস স্টাডিজ। ডেভিড চার্মাস খুব সুন্দর লিখে দেখেছিলেন যে হার্ড প্রবলেম অফ কনসিয়াসনেস। কনসিয়াসনেসটা কি, যে চেতনাটা কি, চেতনা বোঝানো খুব জরুরি ঠাকুরকে বোঝাচ্ছে।